প্রতিদিনের মতোই আজকেও আমার মেয়ে চলে গেছে প্রাইভেট 5টার সময়তে। আমি 4:30টার সময়তে উঠে গেছি। তো আজকে কিন্তু একটা কাজ করে নিয়েছি আমি, এই যে বাসনগুলো কিন্তু আজকে আমি ধুয়ে নিয়েছি, কারণ আজকে প্রচুর কাচাকুচি আছে আর গাছে জল দেওয়া বাকি আছে। তো আজকে ওই কাজগুলো আমি ইম্পর্টেন্সভাবে করব, এই কাজগুলো আমি পরে দেখা যাবে। তো সকালে কিন্তু রোদ হয়ে যায় প্রচণ্ড, ফালতু ফালতু রোদে পুড়ে লাভ নেই। তার জন্য চলুন ফুলগুলো আমি আগে তুলে নিই, নাহলে প্রত্যেক দিন চান করি তারপর ফুল তুলি। আজকে গা কাপড় ধুয়ে পরে ফুলগুলো তুলে নিচ্ছি, তা না হলে কিন্তু লেট হয়ে যায়। রোদে শুধু শুধু পুড়ি আমি। এই দেখুন এই কতগুলো ফুল আমি এখন তুলেছি, আরও বাকি তুলে নেবো। তো মোটামুটি গাছে ফুল ধরে, খুব একটা ধরে না, কারণ কম জায়গা, জ্বালানোর নিচে লাগিয়ে রেখেছি। তো নয়নতারা ফুলগুলো কী দারুণ দেখতে লাগছে দেখুন। তো এই যে নয়নতারা ফুলগুলো বেশ বড় বড় ফুটে আছে, রাস্তা ধারে ছিল, এখন রাস্তার জায়গা রাস্তা হচ্ছে বলে রাস্তা ধারেগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে গাছগুলো। তো এখন এই ধারে পাশে যেগুলো আছে সেগুলো এখন তুলে পুজো করব। আর আমাদের দামোদর মন্দির আছে, দামোদর মন্দিরেও কিন্তু আমি 2টি ফুল দিয়ে আসবো। আজকের দামোদর মন্দিরে বাসন ধোয়া বা দামোদর মন্দির পরিষ্কার করতে যেতে পারলাম না, ঠাকুমাই করে নিল, কারণ প্রচণ্ড পায়ে ব্যথা, একবার করে ব্যথাটা শুরু হয়, একবার করে কমে যায়। তো ব্যথাটা হওয়ার জন্য পারলাম না, তার মধ্যে একবার মন্দির যাবো, ঠাকুরকে ফুলগুলো তুলে দিয়ে চলে আসবো। আজকে বাদবাকি কাজগুলো ঠাকুমাই করে নিয়েছে। তো মন্দির গেছিলাম ফুল দিতে, তখন ঠাকুমা এই যে আমগুলো আমাকে সকাল থেকে খালি লোকের উস্কানি হয়েছে, তাই বললাম, বলি যে চেঁচাবে গোয়ার সঙ্গে সেই পাগল। ফোনটা যখন উল্টে গেছে বুঝতে পারি, বলে দিলাম তো, বলি যে চেঁচাবে গোয়ার সঙ্গে সেই পাগল। ঘরে লোক খেতে দেবো, কখন যে ওইদিকে মন দিয়ে ফেলেছি ভিডিওটা করতে করতে, কিন্তু ভিডিওটা আপনাদের দেখানো জরুরি ছিল। তো আমি ফুল তুলে মন্দিরে ফুল নিয়ে চলে এলাম মন্দির থেকে। তার মধ্যে ঠাকুমা গোটা করে আম দিয়েছে, তো ফুলের বালতিতে নিয়ে চলে এলাম। সেই আমগুলো এখন আমি বার করে নেবো। মন্দিরেও আমি কিন্তু পরিমাণ মতো ফুল দামোদরকে দিয়ে দিয়েছি। দামোদর আমাদের কুল দেবতা, সবাইকারই পালি চলে আমাদের বাকুলে, আমরা সবাই সেবা করি। এই জুলাইয়ের 1 তারিখ থেকে এবার আমার পালি চলবে প্রায় 18 দিন, একদম 18 দিন, কিন্তু আমার আমি একাই করব। তখন আমি সেরকম কুকিং চ্যানেলের ভিডিও শেয়ার করতেও পারবো না, ব্লগিংও শেয়ার করতে পারবো না, কারণ সকাল থেকে সন্ধ্যা তখন ঠাকুর নিয়ে ব্যস্ত থাকবো। তো দেখুন 3 দিন পা ব্যথা বলে কাজ করতে পারিনি। তার মধ্যে এবার আমি কাচাকুচিগুলো করতে হবে, কাচাকুচিগুলো না করলে চলবে না, কারণ প্রচুর জমা হয়ে গেছে মেয়ের আমার বিছানার চাদর সন্ধান। এবার চলুন এগুলো আমি কেচে নিই। এইদিকে আমার ঘরের বাইরে দিকে এখন এইদিকে কাছাকাছি করি। তো ঘরটা আমার এমনি বড় হলেও কিন্তু ঘরের কন্ডিশনটা গোলমালেই বটে। তখন চলুন এগুলো আমি কাচতে জামা কাপড় আমার অনেক শাড়ি মাইকে জমা হয়ে গেছে। তো এগুলো আমি এখন বাথরুমে চলে এসেছি, সাবান মুড়ে নিতে। সাবান মুড়ে বাইরে কেটে নিতে, বাথরুমে কাচতে নিতে, সাবান মুড়ে চলে গেলে ভালো না, সেটা আমি দিঘাটা দেবো। তো এগুলো নোংরা না, এগুলো ধানের গন্ধ। সকাল থেকে 3বার 4বার আমি চা নিয়ে এগুলো আস্তে আস্তে একটা করে ভিজিয়ে নেবো, জল দিয়ে করে ধুয়ে নেবো। এগুলোকে একদম নগাড়ে কাটতে হবে না, এগুলোকে সাবান জল দিয়ে ধুয়ে নেওয়া হবে। প্রত্যেক দিনটা বুঝতাম যে ধানের গন্ধ, সেগুলো এইভাবেই কাটা যায়। বালিশের ওয়ালগুলো একটু আমি সাবান দিয়ে ভিজিয়ে ঘষে নেবো। একটা হাতে ফোন আছে, তো আমি তো সবটা টাকাতে পারবো না আমাদেরকে, তার জন্য দুঃখ অনুভব করছি। তার মধ্যে যতটা চেষ্টা করছি দেখাচ্ছি। তো আমার কাঁচা হয়ে গেছে, আমার যে লোহার সিঁড়ি ফাঁকা ফাঁকা, তার জন্য আমি ওখানেই জিনিসগুলো রেখে দিয়েছি, মানে কাপড়গুলো জলটা ঝরুক, তারপর আমি যেয়ে করে মেলে নেবো, নাহলে প্রচণ্ড ভারী হয়ে যাবে। এখন আমি 2টো বালতিতে কুড়িয়ে নিচ্ছি, 2টো বালতি মানে 2 বালতি কেচেছি ঠেসে ঠেসে, একদম ছাদে যেয়ে মেলে দেবো। ছাদে যেয়ে না মেললে কিন্তু এগুলো শুকাবে না, আর বেলা হয়ে গেলে কিন্তু রোদ বেড়ে যাবে। তার মধ্যে ভোরবেলাতে মেলে দিচ্ছি, ভোরবেলা মেলা এখন প্রায় সকাল 6টা বাজছে। মেলার পরে এবার আমি 7টা বাজতে প্রায় তুলে নেবো, আর শুকনো হয়ে গেলে তারপর নিচে নিয়ে এসে আবার মেলে দেবো। তখন চলুন বালতিগুলো নিয়ে একটু কষ্ট হচ্ছে, যেহেতু একটু ভারী আছে, তাই একটা সিঁড়ি করে ধাপ দিচ্ছি আর একটা করে বালতি রাখছি, ধাপে ধাপে একটু অসুবিধা হচ্ছে তুলতে। তো চলে এসেছি আমি এখন ছাদে এখন জামা কাপড়গুলো মেলে দেবো। ছাদটা আমার হাজব্যান্ড সেদিনকে বাগিয়ে গেছে, তবুও এখন জিনিস রাখার পরে সেরকম জায়গা নেই, ছাদে খানিকক্ষণ প্রচুর জিনিস পড়ে আছে। তার মধ্যে এখন কাপড়গুলো চলুন মেলে দিই। এখানে একটা পাঁচিল করা আছে, যেহেতু ইলেকট্রিকের তারটা আমার একদম ঘরের লাগোয়া সামনে, তার জন্য পাঁচিল করে রেখেছি, যাতে মেয়ে না ওই পারে যেতে পারে।
তো ফোনটা যে উল্টে গেছিলো, মানে উল্টে যে ভিডিওটা করছি সেটা আমার মাথা থেকে চলেই গেছে রাস্তা ধারে চেঁচামেচিতে, মাইন্ডে ডিস্টার্ব যাকে বলে আর কি। ভিডিওটা শেয়ার করলাম, অনেকটা ভিডিও শ্যুটিং করেছিলাম, মনটা খারাপ হয়ে যেতে না দিতে পারলে আপনাদেরকে। তো কাপড় জামা দেখুন এখন মেলা হয়ে গেছে। এখন আমি কি করি, আমার ছাদের থেকে আমি নিচে গাছে জলগুলো দিয়ে দিই, যেহেতু আমার ছাদের লাগোয়া গাছগুলো, ছাদের ট্যাঙ্কি থেকে জল দিই, আর আমি এইভাবে কিন্তু গাছে জল দিতে থাকি। বিকেলবেলাতে মর্নিং ওয়াক, মানে বিকেলবেলাতে আর কি আমি ইভিনিং ওয়ার্কে বেরোচ্ছি, মানে হাঁটতে বেরোচ্ছি। সকালবেলা বেরোনো হয় না, প্রচুর কাজের চাপ থাকে, মেয়ে টিউশনে যায়, এসে মেয়ের খাবার রেডি করতে হবে, পুজো থাকে, ঠাকুরঘর মন্দির, তার জন্য বিকেলে আমরা হাঁটতে বেরোই। তো বিকেলেও জল দিয়ে কিন্তু আমি ছাদের থেকে এভাবে 6টার সময় হেঁটে ঘর ঢুকে গিয়ে, আর সকালেও কিন্তু আমি এভাবেই জল দিই। নিচেরগুলো অমনিভাবেই দিয়ে দিই, সব জায়গায় জল দেওয়া যায়। ট্যাঙ্কি থেকে জল নিচ্ছি, একটা বালতি রাখছি, একটা বালতি পাচ্ছি, আবার আরেকটা বালতি, ওই বালতিটা নিয়ে গিয়ে ঢালছি। দুটো বালতি এরকম অল্টারনেট করে করে আমি গাছের জলগুলো দিয়ে দিই। একা হাতে কিন্তু সংসারের চারদিকটা সামলানো খুব কষ্টকর, তবুও ম্যানেজ করে নিই। আমার হাজব্যান্ড কোনো দিকটাই দেখতে পারে না, কারণ বাইরে কাজ করে, যখন আসে তখন সামালে, কিন্তু যখন থাকে না তখন এই যে সূর্যটা আমার দেখুন এই উঠছে সকালবেলায়, হাতের মধ্যে নিয়ে নিয়েছে। শুটিং যেভাবেই করলাম আপনাদেরকে দেখালাম। তো এই দেখুন গাছগুলো রোদে কিন্তু ঝুমে গেছে। এটা আমার জায়ের ঘরে গাছের ডালটা ভেঙে পড়েছিল রাস্তা ধারে, তো গাড়িতে পিষে দেয় কেন, তার জন্য আমি ডালটা কুড়িয়ে নিয়ে এসেছি। আর এটা কাকিমা দিয়েছে, গোলাপ গাছটা কিনে নিয়ে এসেছি। আর এখানে এই যে জবা গাছ, তো দেখুন হয় কিনা জানি না, সেই যে জবা গাছটা আপনাদের ভিডিওটা মনে আছে কিনা কে জানে, জাম গাছটা যে লাগিয়েছিলাম করবই ভেবে, সেটা কেটে এই জবা গাছের ডালটা পুঁতেছি। তো দেখুন গন্ধরাজগুলো কিন্তু ফুটছে, কিন্তু ছোটো ছোটো ফুটছে টবে বলে। সাদা ফুল গাছটা কিন্তু লেগে গেছে। তো আমি এখন নিচে চলে এসেছি, খুব কষ্ট লাগছে, শরীরটা খুব একটা ভালো নেই, বসতে দাঁড়াতে পারি না, কাজ করতে করতে চলে যায়। তো এখন আমি পাখা চালিয়ে কিন্তু বসে গেলাম। এবার আমার মেয়ে চলে আসবে, তখন আরও আমার কাজের চাপ হয়ে যায়। মেয়ে চলে এসছে, তখন মেয়ে এসে বলছে কি পাখা বুড়িদের মতো আমি চা বিস্কুট খাবো, চেঁচাচ্ছে। আমি বললাম ছাতু খেয়ে না, বলে ছাতু খেয়ে গেছি, আর ছাতু খাবো না। মেয়ে যখন আমাকে বসে বসে একটু চা বিস্কুট খেয়ে নিলাম। এবার আমি ঘরটা মুছে নেবো। ঘরটা ঝাড় দেওয়া বাগানো তো সকালবেলাতেই হয়ে গেছে, সবটা হয়তো শেয়ার করিনি, শুটিং করতে পারছিলাম না, কারণ একদিকে কাজ হচ্ছে, একদিকে বাড়ি চিৎকার চেঁচামেচি চলছে। আর তার মধ্যে ঘরটা এখন পরিষ্কার করে নিই। ঘরটা পরিষ্কার করে নিয়ে পরে এবার ঠাকুর পুজো আছে আমার নিজেরও, ঠাকুর পুজো না করলে কিন্তু খেতে পাবো না, কারণ মেয়ে আসবে, মেয়ে চলে এসছে, মেয়ের জন্য আরও খাবার রেডি করতে হবে। এটা তো সকালবেলায় মেয়ে 7টার সময় টিউশন থেকে চলে এলো, 5টার সময় টিউশনে যায়, ওই জন্য 4:30টার সময় উঠে গেছে। তো বিছানা চাদর বাড়ি চড়োয়ার সব কিছু কাচতে দিয়েছি, পরে মেলবো, এগুলো নিয়ে এসে একবারে। এখন ও তো মানে কাজ পাকাতে এখন সময় নেই, এখন ঠাকুর পুজো করে নিতে হবে কিন্তু তাড়াতাড়ি করে। তো এখন ঘরগুলো ইচ্ছা হয়ে গেছে। রুমগুলো আমার প্রচুর বড়, কিন্তু রুমগুলো আমার লম্বা হয়ে গেছে, মানে 3টে যে রুম, সেটা মানে একটা করেই দরজা, সব লম্বা লম্বা, মানে কোনো আলাদা সেপারেট বলে কিছু নেই। দরজাটা দিয়ে দরজার পরগুলো যদি আমি না মুছি তো কিন্তু নোংরাগুলো জমে যায়, যেহেতু মার্বেলের ঘর, সবটা কিন্তু পালিশ করা যায়নি, যেহেতু বড় মেশিনে পালিশ হচ্ছিলো, সব জায়গাটা পালিশ করা হয়নি, তার মধ্যে এক একটা জায়গা কিন্তু দাগ হয়ে গেছে। আর যারা পালিশ করতে এসেছিলো তারা কিন্তু একদমই ভালো না, বলছে যারা মার্বেল কাটিং করেছে তারা এটা করবে, আর মার্বেল যারা পালিশ করছে তারা বলছে ওরা ওটা করবে। তো ওদের মধ্যে দ্বন্দ্ব চলছিল, আর আমি একটা মেয়ে ছেলে ঘরে আছি, হাজব্যান্ড থাকেনি। তো আমার পুজো কিন্তু হয়ে গেছে, আমি চলে গেছিলাম দোকান যেয়ে করে তাড়াতাড়ি করে সবজিগুলো নিয়ে চলে আসলাম, টমেটো, ঢেঁড়স, কুঁদরি, পেঁয়াজ। আমি মেয়ের জন্য দুটো ডিম নিয়ে এলাম, মেয়ে মাছটা খেতে বুঝে না খুব একটা, দেখবো জোর করে যদি খাওয়ানো যায়। এই কদিনই মাছটা খেতে বুঝে না, জানি না, আগে কিন্তু প্রচুর মাছ খেতে, বড় বড় পিস ও 2 পিস চাই, এখন সেটা কিন্তু উল্টে গেছে। এই কিছুদিন হলো, 7 দিন হলো খেতে বুঝছে না। তো চেষ্টা করবো তবুও। তো এখন রান্নাবান্নাগুলো সেরে নিতে হবে, জলখাবারের কারে জোগাড় করে, তারপর আবার জলখাবার করে, তারপরে দুপুরে রান্না। একবারে রান্না হয় না, আমাকে 2-3 রকমের রান্না করতে হয়। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, বেসনটা কিন্তু এখন করতে পারবো না। তো মাছ বিকতে এসেছিলো, আমি লোকটাকে আগে সকালে বলে দিয়েছিলাম যে কাকু আমাকে মাছটা দিয়ে যাবেন, কাটা মাছ। মাছ এখন আমাকে দিয়ে দিয়েছে, এটা 250 মাছ, 20 টাকা করে, মানে 50 টাকা নিয়েছে আর কি। তো কারেন্ট চলে যাবে, তার ভয়ে বলি আগে আমি জলটা ভরে দিই, এখানে প্রচণ্ড কারেন্ট যায়, আর কারেন্ট যাওয়া মানে আসার দিন নেই এখন।
4-5 ঘন্টা বাড়িতে আসবে। আর গরমে কিন্তু বাইরের কল থেকে জল আনতে পারবে না। যদিও আমার দুয়ার গোড়াতেই কল, এই শুটিংটা কিন্তু আমার মেয়ে করছে, ক্যামেরা ধরেছে। তখন আমরা খাবার জলগুলো ভরে নিলাম। খাবার জলগুলো ভরে নেওয়ার পরে এবার কিন্তু রান্নার জলগুলো ভরে নেবো। তো বড়ো বালতি আমি রান্নার রাখছি আলাদা করে জল মেটার জন্য। তো বড়ো বালতি নিয়ে যেতে পারবো না, যেহেতু পালিশ করা মার্বেল, এমন স্লিপ কেটে যাবে যে কিচ্ছু করার থাকবে না, একদম কোমর ভেঙে যাবে, হাত পা ভেঙে যাবে পড়ে গিয়ে। তো এই ছোটো বালতিটা করে জল আগে আমি নিয়ে যে 1 বালতি রাখছি, তারপরে আবার বড়ো বালতির জলটা, এইসব কাজগুলো কিন্তু আমি চান করার পরে করবি। তো দেখলাম জলটা গুলিয়ে আছে, কালকের জলটা ভালো না, তার জন্য এখন জলটা আমি ঢেলে ফেলে বালতিটা পরিষ্কার করে আবার আমি কিন্তু জলটা নিতে চলে এলাম। বালতিটা কিন্তু 8 বালতি জল দিয়ে এটা কিন্তু 2 লিটারের বালতি, না সরি এটা 20 লিটারের বালতি, মাথায় রাখছি আমার 20 লিটারের বালতি, এতটা কিন্তু একসঙ্গে সম্ভব না। তো এই যে হাফ বালতি নিয়ে যাচ্ছি, আর ওখানে যে হাফ বালতি আছে ওটা কিন্তু আমি ঢেলে নেবো। তো এই যে বালতিটা হাফ বালতি দিয়ে এলাম, আর এই যে বালতিটা আছে এই বালতিটা জলটা হাফ ঢেলে নেবো, তাহলেই কিন্তু। আর ওইদিকে আমি বাইরে করি শাশুড়ি মার ওইদিকে জল ভরছি, জলটা কিন্তু তাড়াতাড়ি জল ভর্তি হয়ে যাবে, তাড়াতাড়ি জলটা বন্ধ করতে হবে, নাহলে জলটা করতে হবে, সব ট্যাঙ্কি করতে হবে, যেহেতু জলটা বাইরে যাওয়ার জায়গা নেই। প্রচুর প্রবলেম নিয়ে থাকি, কী করবো, সব টাইম মানিয়ে নিতে হয়। তো এতটা যে এগিয়েছি ঘর দুয়ার ছেলে বলে হয়েছে, এতটা এগোবো ভাবতে পারিনি, সবই ভগবানের দয়া, ভগবানের দয়া কিন্তু অনেকটা এগিয়ে গেছি। তো আমার এখন ভাত হয়ে গেছে, কুকারে ভাতটা করে নিয়েছি। তো এখন আমি ভাতের আমি ভাতটা বার করে নেবো। ভাতটা না বার করলে কিন্তু ভাত বেড়ে করে যাবে না, তার জন্য প্রেসার করে শিখে ভাতটা আগে বার করে নেবো। জল দিয়ে কিন্তু প্রেসারটা আগে ঠান্ডা করে নিতে, তারপরে ভাতটা বার করে নিতে, তাহলে কিন্তু ভাতটা বার করা যায় ভালো। তো ভাতে আলু দিয়ে দিয়েছিলাম, আলু ভাতে ভাত খাবে বলে, জানি না কিছু খেতে খুঁজে না, শুধু বলবো আলু ভাতে ভাত খাবো। তো আলুগুলো এখন বার করে নিই ভাতের থেকে, তারপর জল দিয়ে পরে আমি ভাতগুলো ঝরিয়ে নেবো। ভাতগুলো দেখুন কী সুন্দর হয়েছে। কুকারে যারা রাঁধতে পারেন না তাদের জন্য আমি একদিন ভিডিও দেবো কীভাবে কুকারে ভাত করে দিতে হয়। তবে বাসনগুলো মেজে নিচে রাখতে তাহলে আমি আস্তে আস্তে দিতে ম্যানেজ করে দেবো। ভাতগুলো কিন্তু বেড়ে নিতে হবে। এই যে ঝাঁঝরিটাতে আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নেবো। গ্লাসগুলো ওখানে ছিল, গ্লাসগুলো এক জায়গায় রেখে দিলাম। একা মানুষ হড়বড়িয়ে সারাক্ষণ আমাকে কাজ করে বলতে হয়, মানে একটা ভিডিও যে ধীরে স্থিরে বাবা কাজ করবো সেটা হয় না, টাইম বাই টাইম সব কাজটা করতে হবে। তার মধ্যে কুকিং চ্যানেল, ব্লগিং চ্যানেল দুটো শ্যুট থাকে, সেই জন্য আরও বেশি আমার অসুবিধা হয়ে যায়। এই যে ভাতের মাঠটা আমি ঝরিয়ে নিলাম। আগে আমি গাছে দিচ্ছিলাম, এখন দেখছি গাছগুলো উবড়িয়ে দিচ্ছে, ওই জন্য খুব মনটা খারাপ হচ্ছে। আর গাছে আরও যেন মার দিচ্ছি না, বহু কষ্টে গাছগুলো লাগিয়েছিলাম, তো গাছগুলো রাস্তা হচ্ছে বলে গাছগুলো অনেকগুলো উড়িয়ে দিয়েছে, মনটা খারাপ হয়ে গেছে। তো এখন আমি রান্নাটা সেরে নিয়ে চলুন। ভাত বেড়ে নিয়েছি, তো ভাতের ফেনে ভাতের সঙ্গে যে আলুগুলো আছে ওটা আলাদা থালায় একটা নিয়ে নেবো। খুব গরম, হাতে লাগাতে পারছি না, পুড়ে যাচ্ছে, তবুও চেষ্টা করছি। একটা কাঁটা চামচ দিয়ে তুললেই হয়, তার মধ্যে তো বুঝতেই পারেন মেয়েদের মনে হয় যে না তাড়াতাড়ি করে কাজগুলো সারি, মেয়েটাকে খাওয়াতে পারবো দুটি। আর মেয়ে আমার আলু ভাত ছাড়া কিছুই খেতে দিচ্ছে না, কী জানি কী বদমাইশি শুরু করেছে এখন এই কদিন, খেতেই খুঁজছে না কিছু। তো এগুলো এখন আমি জল দিয়ে ধুয়ে ভাতগুলো বার করে তারপরে ঘেঁষে নেবো গ্লাসে। মা মেয়ে একজনকে একটা থালাতেই ভাত বেড়ে নিয়েছিলাম, এখন দুটো থালাতে আমরা অল্টারনেট করে নিলাম। এবার আমি এখানে চামচ গ্লাসটা দিয়েছি, গ্লাসটা দিয়ে করে গ্লাসে ডিশটা করে আমি ভালো করে আলুগুলো ঘেঁষে নেবো, তাহলে তাড়াতাড়ি করে আলুগুলো ভাপটা বেরিয়ে যাবে। আর যেহেতু এই যে ভিডিও করছি পাখাটা চালালে শব্দ হবে, তার জন্য পাখাটাও চালাতে পারছি না, তাহলে কিন্তু গরম বাতাসটা তাড়াতাড়ি বেরিয়ে যেত। আলুর চোখাগুলোই আমি থাসতে তুলে নেবো। আর ভেবেছিলাম যে শুকনো লঙ্কা দিয়ে গোটা জিরা দিয়ে মাখবো, তারপর দেখছি শুকনো লঙ্কাগুলো এক কৌটো এনে রেখেছিলাম, বর্ষাকাল বলে গন্ধ হয়ে গেছে, প্রচুর গন্ধ ছাড়ছে, কৌটাটা খুললেই যেমন একটু বমি চলে আসে, এমন একটা গ্যাস হয়ে গেছে। তো ফেলে দেবো শুকনো লঙ্কাগুলো, ফেলে দেবো না, গাছের গোড়ায় দিয়ে দেবো, লঙ্কা গাছ বেরিয়ে যাবে। ওভাবে কিন্তু লঙ্কা গাছ লাগানো যায়, ওগুলো ছাদেই করবো, দেখি টবে দিয়ে দেবো লঙ্কাগুলো। এখন বৃষ্টি পড়ছে প্রায় দিনে, গাছের লঙ্কার বীজগুলো পচে কিন্তু গাছ থেকে বেরিয়ে যাবে। তো চোকাগুলো কিন্তু এখান থেকে বার করে নিলাম। এবার গাছ থেকে দুটো আমাকে কাঁচা লঙ্কা নিয়ে আসতে হবে, তা না হলে বাড়িতে কাঁচা লঙ্কা রাখা নেই। যেহেতু ঝাল সেরকমই কেউ খায় না, মা মানে আমিও খাই না, মা আর আমার মেয়েও কিন্তু খায় না। তখন মাছগুলো ভাজতে দিয়ে দিই। দেখুন মাছগুলো যে আড়াইশো মাছ কিনেছিলাম, কিন্তু আচ্ছা পিসগুলো খুব একটা ছোটো হয়েছে খেয়েও না, মাছগুলো ভালো পিস হয়েছিল না, যে পিসে বেরিয়ে যেতে তার মধ্যে মাছটা
সেটাও দিয়ে দিলাম নেবো। তো আমি একটা করে কাজ করি, আর একটা করে বাসন আমি ধুতে থাকি। একা হাতে সব কাজ সামলাতে হয়, সেটা কাজ না হেল্প করার নেই। হাজব্যান্ড বলে কাজের জন্য একটা মেয়ে তো তোমার যেহেতু প্রবলেম হয়, তাই বলি না একা একা মেয়েকে আমি ঠিক বানিয়ে করি। তার মধ্যে এই যে সিঙ্কের জলটা একবার করে জমা হচ্ছে, বাইরে পানিটা ফেটে গেছে, তার মধ্যে বাইরে থেকে একবার নালি করে দিয়ে ইয়ে করতে হয়। পাইপটা লড়িয়ে দিলেই কিন্তু জল সমেত বেরিয়ে যায়। তো দেখুন কাঁচা পাকা লঙ্কা গাছ থেকে তুলে নিয়ে এসেছি, আর গোটা জিরে তেল দিয়ে নুন দিয়ে আলু ভাতটা ভালো করে মেখে নেবো। আলু ভাতে ভাত আর মাছ ভাজা দিয়ে মেয়েকে খেতে দেবো। মেয়ে মাছ ভাজা খেতে বুঝে না, তবুও জবরদস্তি বুকে মুখিয়ে কোনো মধ্যে খাওয়াতে হবে। কারণ মাছ মাংস ডিম সবই খাওয়া দরকার। আমার মেয়ে মাংস আর ডিম সেদ্ধ খেতে পছন্দ করে, ডিম ভাজাও খেতে পছন্দ করে না। আগে পোস্টটা খাচ্ছিলো, কিন্তু এখন পোস্টটাও খেতে দিচ্ছে না, খুব জ্বালাচ্ছে এখন খাওয়া নিয়ে। গরমটাও প্রচণ্ড পড়েছে, বাচ্চাদের ওষুধ দেওয়া চলে না। তো এখন লঙ্কা খেতে শিখেছে দিয়েছি। এখন দেখছি একবার করে বলছি মা লঙ্কা দাও, আমি লঙ্কা খাবো। তো লঙ্কাটা নিয়ে এখন আমি ভালো করে চটকিয়ে দিলাম, আলু ভাতে দিয়ে দিলাম। আর আমি আলু ভাতে নিয়ে নেবো। এতটা আলু ভাতে আমি খাবো না, খানিকটা আমি আলু ভাতে রেখে দেবো কিছু বেসন দিয়ে। তো বিকেলবেলায় ওই আলু ভাতের সঙ্গে বেসনটা মাখিয়ে কিন্তু পকোড়া করে দিয়ে একটু এর সঙ্গে কয়েক কটা পেঁয়াজ কুচিয়ে লঙ্কা ভেজে দিয়ে দেন, দারুণ হবে। আমার মেয়ে কিন্তু এটা খুব পছন্দ করে। তো আমি এভাবেই কিন্তু পকোড়িটা সন্ধ্যাবেলায় বানিয়ে নেবো, তার জন্য রেখে দিলাম। এটা ফ্রিজে রেখে দেবো, নাহলে কিন্তু আলুটা নষ্ট হয়ে যাবে বা পেঁয়াজের গন্ধটা ছেড়ে যাবে। পেঁয়াজটা কিন্তু দেখলাম তো আমি এখন পেঁয়াজটা দিইনি, যখন খাবো তখন আমি পেঁয়াজটা কিন্তু দিয়ে দেবো। বলে আমি পেঁয়াজটা মাখিয়ে নেওয়া দেবো। পেঁয়াজটা দিলে কিন্তু গন্ধ চলে যাবে, ফ্রিজে থাকলেও কিন্তু পেঁয়াজটা দিলে গন্ধ চলে যাবে। মাছটা ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেবো। মাছগুলো এখন ভাজা করবো, দুপুরবেলা কী রান্না করবো জানি না, এখনও পর্যন্ত ঠিক নেই। মেয়েরা খাবো না করে পাপড় করে দিচ্ছে আমাকে। মেয়েরা আমার এখন কোনো আমাদের খাবারটা বলি, জল খাবারটা তো খায়, তারপরে দুপুরেরটা দেখা যাবে এখন। তো এখন আমি মাছের পাতুরি বানাবো। এখন বাজছে বেলা 12টা। বেলা 12টার সময় আমার মনে হলো না পাতুরি বানাই, যেহেতু মেয়ে খাবে না তো আমার জন্যই বানাই। তো তার মধ্যেই কিন্তু আমি সরষেটা বেটে নিচ্ছি। মেয়েকে এক পিস দেওয়ার চেষ্টা করবো, যদি খায় তো যদি ডিম আছে তো ডিম ভাজতে হবে। তো সরষেটা কিন্তু আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। সরষেটা শিলনোড়াতে বেটে নিচ্ছি, তার সঙ্গে কয়েক কোয়া দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা দেওয়ার পরে ভালো করে বেটে রাখো। কাঁচা লঙ্কা আমি দিলাম না। আর যখন কাঁচা লঙ্কা বেটে মুখে ভাজতে হবে তো মুখে জ্বলে যাবে, তার জন্য আমি সরষে বাটা রসুন দিয়ে বেটে নেবো শিলনোড়াতে। কোনো মতে কাঁচা লঙ্কা ইউজ করবো না। কাঁচা লঙ্কা আমি গাছ থেকে তুলে এনে দুটো চিড়ে দিয়ে দেবো। বানিয়ে নিচ্ছি কলা পাতা দিয়ে মাছের পাতুরি সরষে বাটা দিয়ে। তো কলা পাতাটা এখন তুলতে যেতে হবে, পাশের বাড়িতে গাছ আছে, খুব একটা দূরে না, আমার ঘরের সামনে বাড়িটা কলা গাছ আছে। কলা গাছে কলা পাতা তুলতে যাবো, তারা বেঁধে নিই। এখনও কিন্তু ফোনটা আমার মেয়ে ধরে আছে, সবসময় সব কাজ করে না। ওকে ঘুমকেও কিন্তু মন খারাপ লাগে, কী করবো। তবুও ছেলে মানুষ করতে গেলে কিন্তু ছেলেকে ধমকাতে হবে, নাহলে ছেলে বিগড়ে যাবে। তখন সরষেটা বেটে নিয়ে কুকিং চ্যানেলেরও শুটিং করতে হবে। এই যে এটা কুকিং চ্যানেলের জন্য বানাবো। তো এখন আমি সরষে বাটা হয়ে গেছে, কলা পাতা চলে এসেছি কাটতে। সরষে বাটাটা 15 মিনিট ততক্ষণ থাক, নাহলে সরষে বাটাটা সঙ্গে সঙ্গে দিয়ে দিলে ঠিক হয়ে যায়। এই যে মঙ্গলবারের জন্য অর্ধেকটা কেটে নিয়ে গেছিলাম গাছের পাতাটা, সে অর্ধেকটা আবার রয়ে গেছে। কলা পাতা দিয়ে মাছের পাতুরি করবো বলে চলে এলাম। কলা পাতা নিয়ে এবার কলা পাতা টুকরো টুকরো করে কেটে নেবো। তার আগে কলা পাতাটা ভালো করে ধুয়ে নিলাম, যেহেতু বর্ষার জল পড়েছে, কাদাটা কিচ্ছু নেই, পরিষ্কার, তার মধ্যে ভালো করে আমার ধুয়ে নিতে হলো। তো চলুন আবার যাবো আমি কাঁচা লঙ্কা বাড়তে। জুতোগুলো পরে নিই, কারণ বাইরে বেড়ানা। এটার মার্বেলটা এত গরম হয়ে গেছে যে পা দেওয়া যায় না। আর গরম পিচ, এখন এই যে গরম পিচটা হচ্ছে, মানে গরম গরম পিচটা ঢালছে আর কি, গলিয়ে গলিয়ে, তার জন্য আরও অসুবিধা হচ্ছে। একদম ঘরের সামনেই রাস্তা হচ্ছে, সারাদিন একদম প্রচণ্ড ডিস্টার্ব। তো কাছে কাঁচা লঙ্কা দুটোই আছে, আর নেই, তোলা হচ্ছে। তো এটা একটা মানে একটা গাছ আর কি, একটা গাছের থেকে যখনই দরকার হচ্ছে ভুলে যাচ্ছি, তখনই
তখনই কিন্তু আমাকে গাছে তুলতে আসতে হচ্ছে। তো গাছে দুটোই আছে, বেশি নেই। ঘর করার সময় গাছের ভেঙে দেওয়া হয়েছিল, গাছের গোড়াটা শুধু রাখা হয়েছিল যখন প্লাস্টারটা হচ্ছিল। তার মধ্যে গাছটা গজিয়ে হচ্ছে আমার। এবং কলা পাতা দিয়ে মাছের তরকারি করার জন্য কড়াইটা বস করে দিলাম। তো মাছের তেলটা দিয়েই কিন্তু আমি মাছ ভাজার তেলটা দিয়ে আমি কিন্তু পাতুরিটা বানিয়ে নেবো। এখানে নুন, হলুদ, সরষে বাটা, কাঁচা লঙ্কা, কলা পাতা নিয়ে নিয়েছি, মাছ। তো ভাজা মাছ দিয়ে পাতুরি করুন। ভাজা মাছ ছাড়া কিন্তু কাঁচা মাছ খেতে পারবো না। আমরা খুব ঘিনঘিনে, সব জিনিস খেতে পারি না, সেটা একটা বড় রকম প্রবলেম বলতে পারেন। তো আমি এখন ভাজা মাছ দিয়ে করছি, আপনারা কিন্তু কাঁচা মাছ দিয়ে করবেন। কাঁচা মাছ দিয়ে পাতুরিটা খেতে ভালো লাগে, যারা খেতে পারেন তাদের জন্য। যেহেতু আমি একা খাবো, মেয়ে খাবার কোনো চান্স নেই, তার জন্য আমি কম করেই বানিয়ে নিচ্ছি। আপনাদের পরিবারে যেরকম লোক আপনারা সেরকম বানিয়ে নেবেন। তো আমি কিন্তু সরষে বাটার বাটিটাতে আমি জল দিয়ে দিচ্ছি। সরষে বাটার বাটিটাতে জল দিয়ে দিলে কিন্তু মাছটাতে জলটা মশলাটা ডুবে, তাহলে কিন্তু ভালো লাগবে। আর যেহেতু শিলনোড়াতে বেটেছি তাই একটু চোপা চোপা রয়ে যায়। আর দিয়ে দিলাম চেরা কাঁচা পাকা লঙ্কা, দিয়ে দিলাম নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তারপর হাতে একটু ভালো করে মাখিয়ে নেবো, তাহলে কিন্তু নুনটা মেখে যাবে, নাহলে কিন্তু নুনটা ভিতরে যেটা আছে সেটাতে লাগবে, উপরে লাগবে না নুনের স্বাদটা। এবার আমি উপর থেকে মাছ ভাজার তেলটা দিয়ে দেবো। সর্ষের তেলেই ব্যবহার করছি আমি, পুরো রান্নাটা সর্ষের তেলেই করছি। এবার আমি কলা পাতাটা আবার ঢেকে দেবো, যাতে কলা পাতার মেলটা পুরো পাতুরিটাতে থাকে। তো এটা আমি 10 মিনিট বাদে কিন্তু দেখবো। এখন আমি ঢেকে রেখে দেবো। তো 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আমি আরও আজটা একবারে কমিয়ে রেখেছিলাম, না জড়ার মতো। কলা পাতাটা দেখুন পুরো হয়ে গেছে। আর কচি কলা পাতা বলে এই যে সামনে উপরে ভাপে জল জমা হয়ে গেছে, মাছের জলটা উপরে, ঝাল দেওয়ার জলটা আছে উপরে জমে গেছে। তো পাতুরিটা হয়ে গেছে। এবার একটা আলাদা পাত্রে আমি ঢেলে নেবো। তো ব্লগিংটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন। আর কেমনভাবে কী করবো আপনারা যদি কেউ ভালো একটু সাহায্য করেন তো খুবই সুবিধা হয়। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন। সাবস্ক্রাইব না করলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। তো দেখুন পাতুরিটা কী দারুণ হয়েছে, কালারটা যেরকম হচ্ছে সেরকম কিন্তু স্মেলটাও ভালো বেরোচ্ছে। একটা সময় আমার ঘরের সামনে এক গাড়ি টিটি ফেলে দিয়ে গেলো রাস্তার কাজের জন্য, ধারে পাশে কাজগুলো হবে রাস্তা। তো আমাদের এখানে প্রচুর